প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, অর্থাৎ যারা 2023 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আজকে একটি অসাধারণ সাজেশান নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। আজকের সাজেশানটির টপিক হচ্ছে তোমাদের ইতিহাস বইয়ের অন্তর্গত তৃতীয় যে অধ্যায়টি রয়েছে, যে অধ্যায়টির নাম প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। এই যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টির মধ্যে থেকে যে 1 নাম্বার মানের প্রশ্ন এসে থাকে, অর্থাৎ এমসিকিউ, এসএকিউ, শূন্যস্থান পূরণ, তারপর ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভর মিলন এবং সত্য মিথ্যা, এই জাতীয় প্রশ্ন এই অধ্যায় থেকে যেগুলি এসে থাকে সব থেকে গুরুত্বপূর্ণ, যেগুলি পড়ার সম্ভাবনা সব থেকে বেশি, মানে পড়বেই বলতে পারো, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আজকের ক্লাসে আমি উল্লেখ করতে চলেছি। তাহলে বেশি কথা না বাড়িয়ে মেন ক্লাসটি শুরু করা যাক। আর এই প্রশ্নগুলো পড়লে তোমরা 100% গ্যারেন্টি কমন পাবেই পাবে। এবার আমি তোমাদের এই অধ্যায় থেকে যে স্তম্ভ মিলিয়ে লেখো এই যে প্রশ্ন আসে, অর্থাৎ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এই জাতীয় যে প্রশ্ন আসে, 2টি প্রশ্ন সাজেস্ট করব, যেগুলি পড়লে অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ক স্তম্ভে যেগুলো রয়েছে সেটা হচ্ছে চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ। এবং খ স্তম্ভ অর্থাৎ ক স্তম্ভের যে অপশানগুলি রয়েছে সেটার সঙ্গে খ স্তম্ভে মেলাতে হবে। খ স্তম্ভে যেগুলো রয়েছে সেটি হচ্ছে জয়া ভগত, বিরসা মুন্ডা, দুজন সিং, সিন্ধু। তো এইগুলো তোমাদেরকে মেলাতে হবে ক স্তম্ভের অপশানের সঙ্গে খ স্তম্ভের। এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ক স্তম্ভে রয়েছে 1763 খ্রিস্টাব্দ, 1798 খ্রিস্টাব্দ, 1831 খ্রিস্টাব্দ এবং 1855 খ্রিস্টাব্দ। খ স্তম্ভে যেগুলো মেলাতে হবে সেটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ প্রথমে রয়েছে, দ্বিতীয় রয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ, তৃতীয় রয়েছে চুয়ার বিদ্রোহ এবং চতুর্থ রয়েছে কোল বিদ্রোহ। তো এই ছিল ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলনধর্মী প্রশ্ন। এই দুটি ছক তোমরা যদি ভালোভাবে বাড়ি বসে দেখো অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। এই যে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এই জাতীয় প্রশ্ন। তো এই অধ্যায় থেকে আর কি প্রথমেই আমরা তোমাদের যে তৃতীয় অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টির মধ্যে থেকে মাত্র 8টি সত্য মিথ্যা যাচাই এই ধর্মী প্রশ্ন সাজেস্ট করব। আর এই 8টি প্রশ্ন পড়লে অবশ্যই তোমরা কিন্তু 100% গ্যারেন্টি এই অধ্যায় থেকে যাবতীয় যে সত্য মিথ্যা যাচাই প্রশ্ন আসে কমন পাবেই পাবে। প্রথম যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো চুয়ার বিদ্রোহের পর জঙ্গলমহল জেলা তৈরি করা হয়, লাইনটি সত্য না মিথ্যা? দ্বিতীয় প্রশ্নটি হলো মুন্ডা বিদ্রোহের প্রেক্ষাপটে মহেশ্বেতা দেবী রচনা করেন অরণ্যর অধিকার, সত্য না মিথ্যা? তৃতীয় যেটি রয়েছে সেটি হলো রংপুর বিদ্রোহ হয়েছিল 1883 খ্রিস্টাব্দে, সত্য না মিথ্যা? চতুর্থ যেটি রয়েছে সেটি হচ্ছে রংপুর বিদ্রোহের নেতা ছিলেন নুরুল উদ্দিন, সত্য না মিথ্যা? পঞ্চম যেটি রয়েছে সেটি হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা ছিলেন ভবানী পাঠক, সত্য না মিথ্যা? ষষ্ঠ যেটি রয়েছে সেটি হচ্ছে 1731 খ্রিস্টাব্দে বালাকটের যুদ্ধে সৈয়দ আহম্মদ নিহত হন, সত্য না মিথ্যা? 7 নাম্বার যেটা রয়েছে সেটি হচ্ছে মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, সত্য না মিথ্যা? অষ্টম যেটি রয়েছে সেটি হচ্ছে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম। মাত্র এই 8টি প্রশ্ন মুখস্থ করলে অবশ্যই এই অধ্যায় থেকে যে সত্য মিথ্যা ধর্মী প্রশ্ন এসে থাকে বা অশুদ্ধ শুদ্ধ বা ঠিক ভুল নির্ণয় এই জাতীয় প্রশ্ন কমন পাবেই পাবে। আমি তোমাদের এই অধ্যায় থেকে মাত্র কয়েকটি শূন্যস্থান পূরণ করো এই ধর্মী প্রশ্ন উল্লেখ করব, যেগুলো পড়লে এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ করো এই জাতীয় প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবেই পাবে, এটুকু কিন্তু একদম শিওর। সেই রকম কিছু কোশ্চেন আমি আজকে উল্লেখ করব। তো প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে প্রথম পাবনা বিদ্রোহ শুরু হয় ড্যাশ পরগনায়। দ্বিতীয় যেটি রয়েছে সেটি হচ্ছে নীল চুক্তি আইন রোধ করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে। তৃতীয় যেটি রয়েছে সেটি হলো নীল বিদ্রোহের সমর্থনে ড্যাশ সংবাদপত্র দাঁড়িয়েছিল। চতুর্থ যেটি রয়েছে সেটি হলো নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন ড্যাশ। পঞ্চম যেটি রয়েছে সেটি হলো বে এলাকা চাষ বা রায়তি আবাদ এর ধারণা যুক্ত ছিল ড্যাশ চাষের ক্ষেত্রে। ষষ্ঠ যেটি রয়েছে সেটি হলো দাদন কথার অর্থ হলো ড্যাশ। সপ্তম যেটি রয়েছে সেটি হলো রাসায়নিক পদ্ধতিতে নীল উৎপাদন শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে। অষ্টম যেটি রয়েছে সেটি হলো পাগলাপন্থী আদর্শের প্রবর্তন করেন ড্যাশ। নবম যেটি রয়েছে সেটি হলো ফরাজি আন্দোলনকারীদের লাল প্রজাতন্ত্রী বলেছেন ড্যাশ।
10 নম্বর যেটি রয়েছে সেটি হলো দি অ্যানুয়াল অফ রুরাল বেঙ্গল 1868 খ্রিস্টাব্দে। গ্রন্থটি লেখেন বা গ্রন্থটির লেখক হলেন ড্যাশ। 11 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জমি আল্লাহর দান বলেছিলেন ড্যাশ। 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো হেদায়েতি কথার অর্থ হলো ড্যাশ। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ড্যাশ ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা। 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মালগুজারি কথার অর্থ হলো ড্যাশ। 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ওহাবি বলতে বোঝায় ড্যাশ। 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন ড্যাশ। সপ্তম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সাঁওতাল বিদ্রোহকে নিম্ন শ্রেণীর গণবিদ্রোহ বলে অভিহিত করেছেন ড্যাশ। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চল চল ভগ্নাডিঙি এই আহ্বান দিয়েছিলেন ড্যাশ। 19 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো আদিবাসী সাঁওতালদের একটি ধর্মীয় আন্দোলন হলো ড্যাশ। 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোলেদের জন্য দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি গঠন করা হয় ড্যাশ খ্রিস্টাব্দে। 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন ড্যাশ। আর 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো চুয়ার শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে। তো এই কটি শূন্যস্থান ধর্মী প্রশ্ন মুখস্থ করলে অবশ্যই তোমরা এই অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ করো, এই জাতীয় প্রশ্ন কমন পাবেই পাবে। এবার আমি তোমাদের এই অধ্যায় থেকে কিছু এসএকিউ প্রশ্ন সাজেস্ট করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পাবনার কৃষক বিদ্রোহের লক্ষ্য কী ছিল। দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পাবনার কৃষক বিদ্রোহের 2 জন নেতার নাম লেখো। তৃতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পাবনার কৃষক বিদ্রোহ কবে হয়েছিল। চতুর্থ যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দি ব্লু মিউটিনি গ্রন্থের লেখক কে। 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কোন পত্রিকা নীল বিদ্রোহকে প্রথম বিপ্লব বলেছিল। 6 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কবে নীল বিদ্রোহের অবসান ঘটে। 7 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো জেমস লংয়ের নামে মানহানি মামলার জরিমানার টাকা আদালতে কে জমা দেন। 9 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নীলদর্পণ নাটকটির নাট্যকার কে ছিলেন। 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নীল বিদ্রোহকে সমর্থন করে তৎকালীন কোন পত্রিকা। 11 নম্বর যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো নদিয়া জেলার কোথায় নীল বিদ্রোহ শুরু হয়। 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো নীলকুঠিগুলি কী নামে পরিচিত ছিল। 13 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো দাদন কথার অর্থ কী। 14 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পাগলাপন্থী আদর্শের প্রবর্তন কে করেন। 15 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মোহাম্মদ মহসিন বা দুদু মিয়ার প্রধান কার্যালয় কোথায় ছিল। 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফরাজি খিলাফত এর প্রধানকে কি বলা হতো। 17 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো মোহাম্মদ কি নামে সকলের কাছে পরিচিত ছিল। 18 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো শরিয়ত উল্লাহ এর পর কে ফরাজি আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। 19 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন। 20 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফরাজি আন্দোলন কবে শুরু হয়। 21 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফরাজি কথাটির অর্থ কী। 22 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ফরাজি কথাটি কোন শব্দ থেকে এসেছে। 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কবে বালাকটের যুদ্ধ ঘটে। 24 নম্বর প্রশ্নটি হলো তিতুমিরের কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। 25 নম্বর প্রশ্নটি হলো তিতুমিরের সেনাপতি কে ছিলেন। 26 নম্বর প্রশ্নটি হলো বাংলার ওহাবি আন্দোলনের সবচেয়ে উল্লেখযোগ্য অধ্যায় কোনটি। 27 নম্বর প্রশ্নটি হলো তিতুমির কার কাছে ওহাবি মন্ত্রে দীক্ষিত হন বা তিতুমিরের গুরু কে ছিলেন। 28 নম্বর প্রশ্নটি হলো তিতুমিরের আসল নাম কি। 29 নম্বর প্রশ্নটি হলো ওহাবি কাদের বলা হতো। 30 নম্বর প্রশ্নটি হলো তারিকা ই মুহাম্মাদিয়া কথাটির অর্থ কী। 31 নম্বর প্রশ্নটি হলো ওহাবি আন্দোলনের প্রকৃত নাম কি। 32 নম্বর প্রশ্নটি হলো ওহাবি কথার অর্থ কী। 33 নম্বর প্রশ্নটি হলো সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে লেখা বঙ্কিমচন্দ্রের চট্টোপাধ্যায়ের উপন্যাসটির নাম কি।
34 নম্বর প্রশ্নটি হলো মজনু শাহ কে ছিলেন? 35 নম্বর প্রশ্নটি হলো সন্ন্যাসী বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো। 36 নম্বর প্রশ্নটি হলো অধিকাংশ সন্ন্যাসী ফকির কোন দ্রব্যের ব্যবসা করতেন? 37 নম্বর প্রশ্নটি হলো উপনিবেশিক ইংরেজ শাসনের বিরুদ্ধে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি? 38 নম্বর প্রশ্নটি হলো ভিল বিদ্রোহ ভারতের কোন অঞ্চলে ঘটে? 39 নম্বর প্রশ্নটি হলো রংপুর বিদ্রোহে বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করেন? 40 নম্বর প্রশ্নটি হলো রংপুর বিদ্রোহে কে নেতৃত্ব দেন? 41 নম্বর প্রশ্নটি হলো রংপুরে কোন অত্যাচারী ইজারাদারদের বিরুদ্ধে বিদ্রোহ হয়? 42 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো ছোটনাগপুর প্রজাতন্ত্র আইন কবে পাশ করা হয়? তোমাদেরকে একটু বলি, যদি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলি অজানা হয় তাহলে একটু বলবে কমেন্টের মাধ্যমে, আমি তোমাদেরকে পিডিএফ আকারে সেই উত্তরটা দিয়ে দেবো। যদি একটা দুটো সমস্যা হয় সেক্ষেত্রে বলবে, আমি কমেন্টেতেই উত্তরটা দিয়ে দেবো। আর যদি সমগ্র উত্তর প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি তোমাদেরকে পিডিএফ আকারে সম্পূর্ণ উত্তরটা দিয়ে দেবো। 43 নাম্বার প্রশ্নটি হলো বিরসা কোথায় মুন্ডাদের ধর্মরাজ্য প্রতিষ্ঠার ডাক দেন? 44 নাম্বার প্রশ্নটি হলো সিং বোঙ্গা নামে কে পরিচিত ছিলেন? 45 নাম্বার প্রশ্নটি হলো বেদ বেগারি কি? 46 নাম্বার প্রশ্নটি হলো মুন্ডাদের বংশ পরম্পরাগত ভূমি ব্যবহারের নাম কি? 47 নাম্বার প্রশ্নটি হলো মুন্ডা বিদ্রোহ কোথায় হয়? 48 নাম্বার প্রশ্নটি হলো মুন্ডা বিদ্রোহের সূচনা হয় কবে? 49 নাম্বার প্রশ্নটি হলো উলগুলান বলতে কি বোঝায়? 50 নাম্বার প্রশ্নটি হলো কোন, একটু ভুল বলে ফেললাম, তো 50 নাম্বার প্রশ্নটি হলো কালো পরামানিক ও ডোমন মাঝি কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? 51 নাম্বার প্রশ্নটি হলো সাঁওতালদের আন্দোলনের মূল দাবি কী ছিল? 52 নাম্বার প্রশ্নটি হলো সাঁওতাল বিদ্রোহের নেতারা বিদ্রোহের বার্তা চতুর্দিকে ছড়িয়ে দেওয়ার জন্য কি পাঠিয়েছিলেন? 53 নাম্বার প্রশ্নটি হলো ভগ্নাডিঙ্গির মাঠ কোন বিদ্রোহের সঙ্গে জড়িত? 54 নাম্বার প্রশ্নটি হলো দামিনী ই কোহ কথাটির অর্থ কী? 55 নাম্বার প্রশ্নটি হলো হুল শব্দের অর্থ কী? 56 নাম্বার প্রশ্নটি হলো কোল বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো। 57 নাম্বার প্রশ্নটি হলো দ্বিতীয়বার কবে কোলেরা বিদ্রোহী হয়ে ওঠেন? 58 নাম্বার প্রশ্নটি হলো কারা প্রথম কোল বিদ্রোহ ঘোষণা করেছিলেন? 54 নাম্বার প্রশ্নটি হলো ভারতের কোন অঞ্চল উপজাতি আন্দোলনের কেন্দ্রীভূত ছিল? 60 নাম্বার প্রশ্নটি হলো কোন অঞ্চলে পাইক বিদ্রোহ হয়েছিল? 61 নাম্বার প্রশ্নটি হলো রানী শিরোমণি কে ছিলেন? 62 নাম্বার প্রশ্নটি হলো চুয়ার বিদ্রোহের দুইজন নেতার নাম লেখো। 63 নাম্বার প্রশ্নটি হলো ঘাটশিলা বা ধলভূমে চুয়ার বিদ্রোহে প্রথম কে নেতৃত্ব দিয়েছিলেন? 54 নাম্বার প্রশ্নটি হলো চুয়ার কথার অর্থ কী? 54 নয় 64 নাম্বার। তো 65 নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পশ্চিমবঙ্গের জঙ্গলমহল কোন অঞ্চলকে বলা হয়? আর আরেকটি যেটা প্রশ্ন রয়েছে সেটি হলো ভারতে উপনিবেশিক শাসনকালে প্রথম অরণ্য আইন কবে প্রবর্তিত হয়? আর লাস্ট একটি প্রশ্ন রয়েছে সেটি হলো কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক বন বিভাগ প্রতিষ্ঠিত হয়? এই ছিল প্রশ্ন। এই কটি এসে কেউ মুখস্থ করলে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে, একেবারে 100% গ্যারান্টি। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যত্ন সহকারে মুখস্থ করো, অবশ্যই তোমরা কিন্তু কমন পাবে। এই যে কটি আমি এসএকিউ, শূন্যস্থান পূরণ, ঠিক ভুল এবং স্তম্ভ মেলানোর প্রশ্ন সাজেস্ট করলাম, এই কয়েকটি প্রশ্ন পড়ে নিলেই তোমরা কিন্তু এমসিকিউ অটোমেটিক কমন পেয়ে যাবে। এর মধ্যে থেকেই এমসিকিউ আসবে, ওর জন্য আলাদা করে পড়ার কোনো দরকার নেই। এই কোশ্চেনগুলো দেখো তাহলেই কিন্তু তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে অনেক অনেক ধন্যবাদ।